আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। আমের রাজধানী হিসেবে পরিচিত রাজশাহী অঞ্চলে জ্বালানি তেলের অভাবে আমবাগানে ছত্রাকনাশক স্প্রে করতে পারছেন না চাষি ও বাগান মালিকরা। তীব্র খরায় আমের ক্ষতি এড়াতে গাছে পানি দেয়া প্রয়োজন, কিন্তু জ্বালানি তেল সংকটে তাও সম্ভব হচ্ছে না। রাজশাহীর আমের গাছগুলোতে 90% মুকুল এসেছিল, যা গত বছরের তুলনায় 30% গাছে বেশি। এর ফলে আমের একটি বাম্পার ফলনের আশা করেছিলেন আম চাষিরা। তবে সারা দেশে জ্বালানি তেলের সংকটের প্রভাব আম চাষিদের মধ্যেও পড়েছে। এবার আমের অবস্থা খুবই খারাপ। আমের মুকুল হওয়া থেকে শুরু করে বেশ কয়েকবার আমাদের বৃষ্টির দেওয়া লাগে, তারপর পরিচর্যা করা লাগে, পানি টানি দেওয়া লাগে, কিন্তু এই তেলের অভাবে সঠিকভাবে পারতেছে না। যেমন আপনার যে এখন প্রচণ্ড গরম, আম ঝরে যাচ্ছে, পানি দেওয়া দরকার, কিন্তু পর্যাপ্ত ডিজেল নাই। 15টার উপর বাগানে প্রায় 1000টার মতন গাছ আছে। প্রতিদিনে আমাদের প্রায় 10 লিটারের কাছাকাছি ডিজেল দরকার, কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতেছি, বাট তারপরেও সর্বোচ্চ দিলে 5 লিটার দিচ্ছে। এখন আমরা আমের গাছে বীজ দিচ্ছি, এখন তেলের প্রয়োজন আমারে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছি না। এখন ধরেন 200 টাকার কেজি তেল দিচ্ছে, এক বেলা কেজি দেওয়ার পর আর নাই। প্রত্যেকটা গাছে ওষুধ দিতে হয় আর সেচ দেওয়া লাগছে আমের গাছে, কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছি না। এই কারণে আমাদের 2 ঘন্টা 3 ঘন্টা বেশি সেচ দিতে পারছি না। আমার আমের পুরে নির্ভরশীল আমি। আম দিয়ে আমরা অনেক কিছু আশার থাকি, সংসার চলে। আমার মন অনেক ধরনের লোক আমার কাজ করে, আমের বাগানে পরিচর্যা করে, তারও সংসার কিন্তু চলে। আমরা তেল না পাওয়ার কারণে আমরা অনেক ক্ষতির ভিতরে পড়েছি। আপনার মুকুল কাল থেকে এই তেলের সংকট, আমরা মুকুলে বীজ দিতে পারিনি, এর জন্য মুকুল অনেক বাগান নষ্ট হয়ে গেছে। 1 লিটার হাফ লিটারকে তেল দিচ্ছে কি আমরা পেট ভরবি? এই গাছের গোড়াতে আমরা তো পেট ভরবি না, আমরা লাগবে 5 লিটার। রাজশাহীর ফল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শফিকুল ইসলামের থেকে জানবো, আসলে কৃষকদের আপনারা কিভাবে এই এখন পরামর্শ দিচ্ছেন? যেহেতু এটা বিশ্বব্যাপী একটা সমস্যা, যে সারা বিশ্বে তেলের এখন সংকট, সেহেতু বাংলাদেশেও কেন তেলের সংকট রয়েছে। এর জন্য সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে বিভিন্নভাবে। যে এখানে দেখা যাচ্ছে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন যেখানে প্রত্যয়নের মাধ্যমে বিভিন্ন জায়গাতে আপনার এখানে তেলের ব্যবস্থা করে দিচ্ছে। যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবছর রাজশাহীতে আপনার 19,500 হেক্টর জমিতে আমের চাষাবাদ রয়েছে, এবং এখানে লক্ষ্যমাত্রা হয়েছে 2,45,000 মেট্রিক টন। ইউসুফ আদনান, দীপ্ত সংবাদ, রাজশাহী। জ্বালানি তেলের অভাবে নদীতে মাছ ধরতে যেতে পারছেন না উত্তরের জেলা গাইবান্ধার তিস্তা ও ব্রহ্মপুত্র পাড়ের জেলেরা। এই অবস্থায় অনেকে কর্মহীন হয়ে পড়েছেন। পরিবার পরিজন নিয়ে দিন কাটছে হতাশায়। জ্বালানি তেল সংকটের কারণে উত্তরের জেলা গাইবান্ধার যমুনা, তিস্তা এবং ব্রহ্মপুত্র পাড়ের মাঝিদের জীবনযাত্রার মান স্থবির হয়ে পড়েছে। আপনি কেন আপনার নৌকাটি 10 দিন থেকে এই ঘাটে বাঁধা রেখেছেন, একটু বলবেন কি? আমরা তেল পাচ্ছি না ভাই, পাম্পে যাই তেল পাচ্ছি না। অনেক সময় 4 ঘন্টা 5 ঘন্টা থাকার পরে 3 লিটার 4 লিটার তেল দেয়। এই তেল দিয়ে আমার এইভাবে নৌকাটা চালানো সম্ভব না। আগে মোটামুটি তেল ভালোই পাচ্ছিলাম, তেলের কোনো সংকট ছিল না। এখন পাম্পে যাই 5 কেজি তেল, 5 কেজি তেল দিয়ে আমরা কিভাবে চলবো? অনেক কষ্টের মধ্যে এইভাবে আমার জীবন যাপন মোটামুটি চলবে। আমিনুল ইসলামের মতো জেলার 165টি চরাঞ্চলের জেলে এবং মাঝিরা কর্মহীন হয়ে পড়েছে। বাবা তেল ভিনেগার মনে করো নৌকা আমাদের চলে না, মাছ ধরি জীবন বাঁচাই, মাছও মারতে পারছি না, নৌকাও নিয়ে যেতে পারছি না, তাহলে আমাদের সংসারটা কিভাবে চলবে? নৌকা জাল সব ঘাট পড়ে আছে। নৌকা দিয়ে আমরা মাছ ধরি, মাছ ধরিয়ে যেমন যেমন করি মনে করেন যে। এখন এই নৌকা দিয়ে চলাফেরা করতে পারছি না একমাত্র তেলের জন্য। তেল যখন না পাই এই নৌকা তো মনে করেন হাত দিয়ে চলাফেরা করার জিনিস নয়। তেল নিয়মিত পাচ্ছি না, তেলটা পাইলে হয়তো ভাড়াটা মারতে পারতাম ঠিকভাবে, কিন্তু তাও হচ্ছে না। আর তেল পাওয়াই যাচ্ছে না, তখন বাজি জায়গা নাকি নৌকা নিয়ে সংসার চলাটা খুব কঠিন বাজি গেছে। কিভাবে চলি? সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ আছে, আমরা প্রশাসনের সাথে লিয়াজোগ করে তাদের পেট্রোল পাম্পে আলাদাভাবে তাদের জন্য একটা সিরিয়াল করা যায় কিনা সেটা দিক বিবেচনায় আছে। যমুনা, তিস্তা এবং ব্রহ্মপুত্র পাড়ের মাঝিদের প্রত্যাশা সরকার দ্রুত সময়ের মধ্যে জ্বালানি তেল সংকট সমস্যার সমাধান যেন করে। গাইবান্ধার বালাসীঘাট থেকে আতর রহমান রানা, দীপ্ত সংবাদ।
দিনাজপুরে জ্বালানি তেলের জন্য সেচ যন্ত্র দিয়ে পাম্পে যাচ্ছেন কৃষকরা। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, দিনাজপুরে জ্বালানি তেলের সংকট কতটা তীব্র আর কৃষকদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছেন কিনা বিস্তারিত জানাবেন। সুমনা, আপনি জানেন যে সারা দেশের ন্যায় দিনাজপুরেও কিন্তু যে তেলের, বিশেষ করে জ্বালানি তেলের যে সংকটটি, সেটি কিন্তু আমরা দেখেছি যে রয়েই গিয়েছে। আমরা কিছুক্ষণ আগেও দিনাজপুরের একটি পাম্প ঘুরে এসে দেখেছি যে পেট্রোলের জন্য কিন্তু মানুষের লম্বা যে মোটরসাইকেল বাইকারদের যে লম্বা লাইন, সেটি কিন্তু রয়েছে। পাশাপাশি যে ডিজেল তেলের যে একটি লম্বা লাইন, এখানে কিন্তু সেটিও দেখা যাচ্ছে। আমরা দেখেছি যে এই যে এখানে যে কৃষকেরা আসছেন, এনারা কিন্তু ডিজেল তেল নেওয়ার জন্য আসছেন। মূলত তারা এই ডিজেল তেল দিয়ে যে শ্যালো মেশিন, ট্রাক্টর কিংবা এখানকার যে বিভিন্ন যে যানবাহন করে চলাচলের করে প্রয়োজন, কিন্তু এই ডিজেলটি আসলে কিন্তু এই পাম্পে আজকে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগেও এই পাম্পে কিন্তু পেট্রোল এবং অকটেন শেষ হয়ে গিয়েছে, তারা এখন শুধুমাত্র ডিজেল দিচ্ছে। আমরা কয়েকজন চাষির সাথে কথা বলেছিলাম, চাষিরা বলেছে যে গত কয়েকদিনের তুলনায় একটু হলেও তারা স্বস্তি ফিরে এসছে এই এলাকার মানুষের, কারণ এখন ডিজেল তাদের প্রয়োজন মতো পাচ্ছে বলে অনেক চাষিরা আমাদেরকে জানিয়েছেন। কারণ আপনি জানেন যে কিছুদিন আগেও দিনাজপুরে বৃষ্টি হয়েছে, গতকালকেও বৃষ্টি হয়েছে। সেই কারণে কিন্তু তেলের যে, অর্থাৎ বিশেষ করে ডিজেল এর যে চালিত যে শ্যালো মেশিন এর যে ব্যবহারটা অনেকটা কমে আসার কারণে কিন্তু একটু তাদের তেলের ব্যবহারটা কমে আসার কারণে চাহিদাটা অনেকটা কমে এসছে, যার ফলে এখন তেলের পাম্পগুলোতে ডিজেল কিন্তু দেওয়া হচ্ছে বলে ডিজেল যারা পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যে আসলে এই ডিজেলের কারণে আমরা গতকালকেও দেখেছি যে মানুষের মধ্যে যে একটি তীব্র আকাঙ্ক্ষা ছিল, সেটি কিন্তু বৃষ্টি হওয়ার কারণে একটু কমে এসছে। আপনি বলেছেন যে ডিজেলের কৃষি বিভাগের পক্ষ থেকে প্রতিটি চাষিদেরকে কিন্তু কৃষি যে কার্ড দেওয়া হচ্ছে, অর্থাৎ তেলের জন্য যে একটি প্রত্যয়ন পত্র দেওয়া হচ্ছে, যে প্রত্যয়ন পত্রটি তেলের পাম্প কর্তৃপক্ষকে প্রদর্শন করার সাথে সাথেই কিন্তু তাদের চাহিদা মতো ডিজেল পেয়ে যাচ্ছে, এমনটা কিন্তু কৃষি বিভাগ দাবি করছেন। আমরা কৃষি কর্মকর্তার সাথে কিছুক্ষণ গতকালকে কথা বলেছিলাম, দিনাজপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুমের সাথে। তিনি বলেছেন যে কৃষকদেরকে অগ্রাধিকার ভিত্তিতে প্রত্যয়ন পত্র দেওয়া হচ্ছে। এই প্রত্যয়ন পত্র পাম্প কর্তৃপক্ষের সাথে আলোচনা করেই তারা প্রত্যয়ন পত্র দিয়েছে, এবং এই ডিজেল যেন কৃষি ক্ষেত্রে কোনো যেন বিঘাত না ঘটে, সেই জন্য কিন্তু পাম্প কর্তৃপক্ষদের সাথে জেলা প্রশাসকের একটা মিটিংও হয়েছে। সেই মিটিং এর সিদ্ধান্ত হওয়ার কারণেই কৃষকদেরকে যে প্রত্যয়ন পত্র দেওয়া হচ্ছে। এতে করে চাষিরাও বলছে যে আমরা এখন অনেকটা ডিজেল এর যে চাহিদাটা ছিল, সেটি চাহিদা মতো পাচ্ছে এবং তাদের প্রয়োজন অনেকটা কিন্তু মিটিয়ে আসে, এমনটা কিন্তু দাবি করছেন চাষিরা। সুমনা, দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ। রাজধানীতে জ্বালানি তেলের গ্রাহকদেরকে আজও ভোগান্তি পোহাতে হচ্ছে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদেরকে। এ বিষয়ে জানাতে বিজয় সরণি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সীমান্ত, পাম্পগুলোতে সরবরাহ কতটা বেড়েছে আর গ্রাহকদেরকে চাহিদা মতো তেল দেওয়া হচ্ছে কিনা জানাবেন। সুমনা, সরকার থেকে যে তেল সরবরাহ বাড়ানোর পর থেকে কিছুটা যে দীর্ঘ অপেক্ষা এবং কি ভোগান্তি, সেটি লাঘব হতে শুরু করেছে। যে গতকালকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে ভোগান্তি ছিল, তবে আজকের পরিস্থিতি একটু ভিন্ন রকম। আমরা রাজধানী বিভিন্ন যে ফুয়েল পাম্পগুলোতে দেখেছি যে অল্প সময়ে গ্রাহকরা, অর্থাৎ চালকরা তেল নিতে পারছেন এবং কি তাদের পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়া হচ্ছে। পাশাপাশি যে রাজধানীর কয়েকটি ফিলিং স্টেশনে তবে দীর্ঘ লাইন রয়েছে। আমি এখন আছি রাজধানীর যে এলেনবাড়ি, সেখানে ট্রাস্ট ফিলিং স্টেশন, সেখানে আমরা দীর্ঘ সারি এবং কি অপেক্ষমান অনেক প্রাইভেট কার এবং কি মোটরসাইকেল চালকদের দেখতে পাচ্ছি, তারা সেই তেল নিচ্ছেন। তবে যদিও আগ থেকে যে দীর্ঘ লাইন এবং কি যে দীর্ঘ প্রতীক্ষা এবং কি যে ভোগান্তি, সেটি কমতে শুরু করেছে। তারপরে যে ফুয়েল পাশের বিষয়টি এখন সামনে আরেকটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে চালকদের কাছে। সেটি হচ্ছে ফুয়েল পাশে সরকারের থেকে প্রথমে 60 লিটার মোটরসাইকেলের জন্য নির্ধারণ করা হয়েছিল, তবে এখন হঠাৎ করে 25 লিটারে নেমে আসায় তাদের একটা ভোগান্তি পোহাতে হচ্ছে তাদেরকে। অর্থাৎ তারা ইতিমধ্যেই অনেকেই 30 লিটার 40 লিটার অলরেডি তারা তাদের লিমিট শেষ করেছেন, যার কারণে কিন্তু এখন তারা
তেল নিতে এসে তারা বেগ পেতে হচ্ছে, অর্থাৎ 25 লিটারে নামানোর কারণে তাদের সেই যারা পাঠাও চালায় অর্থাৎ রাইড শেয়ার করেন তারাই বেশিরভাগই ভোগান্তিতে পড়ছেন, অর্থাৎ তারা তেল নিতে পারছেন না। এই বিষয়টি নিয়ে এখন তাদের মাঝে একটি ভোগান্তি কাজ করছে। পাশাপাশি সার্ভারের জটিলতাও আছে অনেকে, যার কারণে কিন্তু অনেকে সার্ভারে ঢুকতে না পারায় তারা পাম্পে এসে অর্থাৎ 2 ঘন্টা 1 ঘন্টা কেউ আধা ঘন্টা যে লাইন ধরে এসে একেবারে যে যখন তেল নেবেন তখনই একটি সমস্যা তৈরি হচ্ছে, সেখানে তারা অনেকে ক্ষোভের সৃষ্টি আমরা দেখেছি। তারা যারা পাম্প কর্তৃপক্ষ আছে তাদের সাথে তারা বাকবিতণ্ডা জোড়াতে আমরা দেখেছি, অর্থাৎ কুয়েল পাশে যে জটিলতা তৈরি হয়েছে সেটি এখন তাদের কাছে নতুন একটা ভোগান্তি। যদিও রাজধানীর বিভিন্ন পাম্প স্টেশনগুলোতে সকাল থেকে আমরা দেখেছি যেই পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে সেখানে 10 মিনিট সর্বোচ্চ আধা ঘন্টা অনেকে তেল পেয়ে যাচ্ছেন, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছেন। পাশাপাশি যে ভোগান্তি আগের সেই ভোগান্তিটাও কিছুটা কমতে শুরু করেছে। এখন রাজধানীর সব পাম্পগুলোতে তেল পাচ্ছেন তারা, চালকরা আমাদেরকে এমনটি জানিয়েছেন তাদের ভোগান্তি কিছুটা লাঘব হয়েছে। সুমনায় ছিল আমার কাছে রাজধানীর তেল সংকটের সর্বশেষ তথ্য। সীমান্ত, ধন্যবাদ আপনাকে। বজ্রপাত থেকে জীবন রক্ষায় সরকারের একমাত্র উদ্যোগ বজ্র নিরোধক যন্ত্র স্থাপন। মাত্র 15 জেলায় এই প্রযুক্তি স্থাপন করা হলেও তা তেমন কাজে আসছে না। নেই আগাম সতর্কবার্তার প্রযুক্তি। বিশেষজ্ঞরা বলছেন বজ্র নিরোধক যন্ত্র সঠিক জায়গা ও উপযুক্ত নকশা অনুযায়ী স্থাপন করতে হবে। জি ভাই, গত শনিবারে সুনামগঞ্জে বেশ কয়েকজন মানুষ বজ্রপাতে মারা গেছে। তো বজ্রপাত হলে আপনারা আগাম কোনো বার্তা পান কিনা হাওরে যখন কাজ করেন? না, বজ্রপাত হলে আমরা আগাম কোনো বার্তা পাই না। আর অনেক বড় হাওরের মধ্যে আমরা ধান কাটা গেলে বার্তা পাইলেও আমাদের কিছু করার নাই। কৃষক সাইজুদ্দিন জানাচ্ছিলেন মাঠে কাজ করার সময় বজ্রপাতের আতঙ্কের কথা। এই আতঙ্ক বেড়ে যাওয়ার কারণ আগাম সতর্ক বার্তা না পাওয়া। দেশে মোট বজ্রপাতের শতকরা 70% এপ্রিল থেকে জুন মাসে হয়ে থাকে, আর ক্ষতিগ্রস্ত অঞ্চলের তালিকায় শীর্ষে হাওড়া অঞ্চল। এই সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কৃষকরা শস্য ঘরে তোলার কাজে ব্যস্ত থাকেন। হাওড়ের ধান যদি না কাটি, যে কোনো সময় টাটা পানি বন্যায় তোমার তুলে যেতে পারে, টাটা চিন্তা করলে আমরা তখন হইতো না, আমরা মরণের ভয় করলেও হইতো না, আমরা ধান কাটতে হইব। 2016 সালে বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা দেয় সরকার। 2021-22 অর্থ বছরে সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা সহ 15টি বজ্রপাত প্রবণ জেলায় কোটি কোটি টাকা ব্যয়ে বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সরকার বজ্রপাত নিরোধনে নানা ধরনের উদ্যোগ নিয়েছে, যার মধ্যে ছিল বজ্র নিরোধক দণ্ড ও তালগাছ লাগানোর মতো প্রকল্পগুলো। কিন্তু সরকারের নেওয়া প্রতিটি প্রকল্পই সফলভাবে ব্যর্থ হয়েছে। কিন্তু ঠিক কী কারণে সরকারের নেওয়া এই প্রকল্পগুলো ব্যর্থ হয়েছে, জানে কি দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করা সরকারি সংস্থাগুলো? এ বিষয়ে নানা উদ্যোগ নেওয়ার কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এই কর্মকর্তা। আমরা একসময় ইনফ্রাস্ট্রাকচারে কিছু তৈরি করেছিলাম, টিআর কাবিখা দিয়ে লাইটেনিং অ্যারেস্টার। তবে এগুলি আবার একটি সীমাবদ্ধতা আছে, রেডিয়াস 100 মিটার। ফলে আমাদেরকে দেখতে হবে যে হাওর এলাকা যেখানে বেশি হয়, এত বিশাল এলাকায় আমরা কতগুলা এগুলি করতে পারবো। বাস্তব চিত্র হলো অধিকাংশ বজ্র নিরোধক কাজে আসছে না। কাজে না আসায় বজ্র নিরোধক নিয়ে প্রশ্ন তুলছে বিশেষজ্ঞরা। এটা কমিউনিটির ইনভলভমেন্ট দরকার, খুব সেটা নাই, সেটাই এই প্রজেক্টের ব্যর্থতার সবচেয়ে বড় কারণ। এবং স্থান নির্বাচনের জন্য মানুষকে ইনভলভ করা হয় না। এটা লোকাল গভর্নমেন্টের কাজ, এটা লোকাল গভর্নমেন্টকে দিয়েই করতে হবে। সেটা আমাদের দেশে লোকাল গভর্নমেন্ট নাই, আর 2-3 বছর ধরে লোকাল গভর্নমেন্টই নাই। থাকলেও তাদেরকে এই কাজে ইনভলভ করা হয় নাই প্রথমে যখন এটা বসায়। এটা কন্ট্রাক্টর, ডিসি অফিস এগুলি কাজ করেছে, এবং ফলে এই ধরনের কোনো কিছু এটা কাজ করবে না। সেটার একটা শেল্টার থাকতে হবে, মানে একটা ছাদ, এবং সেই ছাদের স্ট্রাকচারাল দিকটা মানে সেটা যাতে বজ্রপাতে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং স্ট্রাকচার ছাড়া ওই যে তার কিন্তু বজ্রপাত নিরোধক দণ্ড এগুলি থাকতে হবে। বজ্রপাতে নিহত ও আহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে থাকে সরকার, কিন্তু আহত ব্যক্তির চিকিৎসায় নেই কোনো নির্দিষ্ট ব্যবস্থা। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। আটলান্টিক পারের 3 দেশে বসবে এবারের ফিফা বিশ্বকাপ। এর মধ্যে অন্যতম মেক্সিকো, বাকি 2 আয়োজক যুক্তরাষ্ট্র ও কানাডা। এবারে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়বে মেক্সিকো। প্রথম দেশ হিসেবে 3টি বিশ্বকাপ আসরের আয়োজক হতে চলেছে তারা।
4 বছরের অপেক্ষার 48টি স্থানের জন্য বিশ্বের 201 দেশের লড়াই। এবার অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের। 1970 ও 86 সালের পর আবারও বিশ্বকাপের আয়োজক হচ্ছে মেক্সিকো। সেই সময়কার এক শিশু মেক্সিকান ফুটবল ভক্ত হ্যাভিয়ার লোপেজ বর্তমানে দেশটির প্রবীণ নাগরিক। মাত্র 5 বছর বয়সে একটি সাধারণ টোকেন দিয়ে মেক্সিকো বিশ্বকাপে স্মারক সংগ্রহ করেন তিনি। 70 বিশ্বকাপে 400 এবং 86 বিশ্বকাপে 300 স্মারক রয়েছে তার সংগ্রহে। এই ইতিহাস 56 বছরের। 70 ও 1986 সালের বিশ্বকাপের অনেক দুর্লভ বস্তু রয়েছে আমার কাছে। 86-তে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ম্যাচ আমি স্টেডিয়ামে বসে দেখেছি। আমার সৌভাগ্য হয়েছে ডিয়েগো ম্যারাডোনার সেই বিখ্যাত হ্যান্ড অফ গড গোলটি সরাসরি দেখার। বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, ফুটবল প্রেমীদের উন্মাদনাও তত বাড়ছে। মেক্সিকোতেও শুরু হয়েছে বিশেষ প্রস্তুতি। এ উপলক্ষে সম্প্রতি আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী গণ ফুটবল প্রশিক্ষণ কর্মসূচি। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল ক্লাস আয়োজন করে গিনেস বিশ্ব রেকর্ড করেছে মেক্সিকানরা। রাজধানী মেক্সিকো সিটির ঐতিহাসিক স্কয়ার জোকালোতে প্রশিক্ষণে অংশ নেন প্রায় 9,500 মানুষ। এর মাধ্যমে ভেঙে যায় যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে 1038 জন নিয়ে হওয়া অতীতের রেকর্ড। বিষয়টা বেশ আকর্ষণীয় এবং সবার আগ্রহ দেখতে পাওয়াটা দারুণ ব্যাপার। প্রযুক্তি ও অন্যান্য সবকিছু সত্ত্বেও ফুটবলের স্পিরিট যে এখনো বেঁচে আছে তা অবিশ্বাস্য। 2026 বিশ্বকাপে মেক্সিকো সিটি, গুয়াদালাহারা ও মন্টেরোতে হবে 13টি ম্যাচ। আর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকো সিটিতে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।